হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ গোস্বামী এবং আপনাদেরকে আমি স্বাগত জানাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জিওগ্রাফি অনার্স যে ইউনিট 3 ভূমিরূপ বিদ্যা, সেখান থেকে ওয়েদারিং বা আবহবিকার এবং আগে এনে আমি আলোচনা করেছি যে আবহবিকার এবং ক্ষয়নের মধ্যে কি পার্থক্য রয়েছে। আজকে আমি কিন্তু আসল টপিকে ঢুকছি, যেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। দেখো, মূলত আবহবিকারকে আমরা দুটি ভাগে কিন্তু ভাগ করতে পারি, যেটা হচ্ছে যান্ত্রিক আর একটি হচ্ছে রাসায়নিক। একটি হচ্ছে ফিজিক্যাল বা মেকানিক্যাল, আর একটা হচ্ছে কেমিক্যাল। ক্লিয়ার? মেকানিক্যাল আর কেমিক্যাল। তাহলে এই দুটি ভাগে আমরা কিন্তু ওয়েদারিং কে ভাগ করতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করছি যান্ত্রিক বা ফিজিক্যাল বা মেকানিক্যাল ওয়েদারিং সম্বন্ধে। তাহলে দেখো, উষ্ণতার পার্থক্য অথবা আর্দ্রতার পার্থক্য অথবা শিলাস্তরের কোন চাপ এর পার্থক্য, এই সবের দরুন যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে যখন কোনো একটি শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি যদি মূল শিলার সস্থানে পড়ে থাকে, তখন সেটাকে আমরা কিন্তু যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং বলতে পারি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এটি যান্ত্রিক ভাবে কিন্তু সংঘটিত হয়। তাহলে এই যে ওয়েদারিংটা হচ্ছে, এই ওয়েদারিং এর ফলে কিন্তু শিলার ভৌত ধর্মের কিন্তু পরিবর্তন ঘটছে। রাসায়নিক ধর্মের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র ভৌত ধর্ম অর্থাৎ উপরের যে রূপ সেইটা কিন্তু শুধু বদলাচ্ছে, আর অন্য কিচ্ছু পরিবর্তন হচ্ছে না। তোমার রাসায়নিক সংগঠনের কিন্তু কোনো রূপ পরিবর্তন সাধন হচ্ছে না যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে। এইবারে এই যান্ত্রিক আবহবিকারকে আমরা 5টা ভাগে কিন্তু ভাগ করতে পারছি। টোটাল 5টা ভাগে আমরা কিন্তু এই যান্ত্রিক আবহবিকারকে কিন্তু ভাগ করতে পারি। এক হচ্ছে স্তর চাই খণ্ডীকরণ। আমি তোমার এক একটা করে বলে যাই আর এক একটা করে ব্যাখ্যা করে যাই। তাহলে দেখো, একে আমি যেটা বললাম সেটা হচ্ছে স্তর চাই খণ্ডীকরণ, যেটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন। তাহলে কি এই স্তর চাই খণ্ডীকরণটা কি হচ্ছে না, কোনো একটা মরুভূমি অঞ্চল ধরে নাও, এই যান্ত্রিক আবহবিকারটা মূলত মরুভূমি অঞ্চলেই কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে দেখো, কোনো এরকম শুষ্ক অঞ্চলে কোনো একটি শিলা দিনের বেলায় কিন্তু সূর্য তাপ গ্রহণ করে কিন্তু প্রসারিত হচ্ছে। কারণ কি না, কোনো বস্তু যখন গরম হয় তখন কিন্তু সেটা হালকা হয় এবং হালকা হওয়ার দরুন সে কিন্তু প্রসারিত হয়। তাহলে কোনো একটা শিলা যখন দিনে বা সকালে সূর্যোত্তাপ গ্রহণ করে প্রসারিত হচ্ছে এবং রাত্রে সে কিন্তু তাপটাকে নিগিরণ করছে, এর ফলে সে কিন্তু
ঠান্ডা হয়ে যাচ্ছে, এর ফলে সে কিন্তু সংকুচিত হচ্ছে। কারেক্ট? তাহলে এরকম ভাবে কিন্তু সকালে সে প্রসারিত হচ্ছে এবং রাত্রে সে সংকুচিত হচ্ছে। এই রকম করে দীর্ঘকাল চলতে 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 এক সময় শিলার মধ্যে কিন্তু একটা টানের সৃষ্টি হচ্ছে এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একেই বলা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ বা ব্লক ইন্টিগ্রেশন। কারেক্ট? তাহলে একটা হলো। সেকেন্ড হচ্ছে তোমার ক্ষুদ্র কণা নিঃসরণ, গ্র্যানুলার ইন্টিগ্রেশন, গ্র্যানুলার ইন্টিগ্রেশন। তাহলে ক্ষুদ্র কণা নিঃসরণটা কি? দেখো, বিভিন্ন রকম খনিজের সংমিশ্রণে গঠিত কোন শিলা, বিভিন্ন রকম খনিজের সংমিশ্রণে গঠিত কোন শিলা যখন সূর্যোত্তাপ গ্রহণ করে তখন সেই খনিজগুলি কিন্তু তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য খনিজগুলির সেগুলি আলাদা আলাদা, এবং যখন সে সূর্যোত্তাপ গ্রহণ করছে শিলাটি, তখন তার মধ্যস্থিত যে খনিজগুলি থাকছে সেগুলি যেহেতু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা, তাই তারা বিভিন্ন হারে কিন্তু প্রসারিত হচ্ছে, কোনোটা কম কোনোটা বেশি। আবার রাত্রেবেলায় সে কিন্তু তাপটা ছাড়ছে এবং বিভিন্ন হারে সে কিন্তু সংকুচিত হচ্ছে। তাহলে এইরকম ভাবে কিন্তু খনিজের সংকোচন প্রসারণ হচ্ছে ঠিকই, কিন্তু সেইটা বিভিন্ন হারে হচ্ছে, অর্থাৎ আলাদা আলাদা তোমার ভাবে কিন্তু হচ্ছে, যাকে অসম ভাবে আমরা বলতে পারি। তাহলে খনিজের অসম সংকোচন প্রসারণের ফলে যখন শিলার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় এবং বিকেলের দিকে অথবা সন্ধ্যের দিকে সেই শিলাটি কিন্তু স্থলের মতো আওয়াজ করে কিন্তু হেঁটে যায়। এই যে ওয়েদারিংটা হচ্ছে, এটাকেই কিন্তু আমরা বলতে পারছি হচ্ছে ক্ষুদ্র কণা নিঃসরণ অথবা গ্র্যানুলার ইন্টিগ্রেশন। এইটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে স্বল্পমোচন, ইংরেজিতে এক্সফোলিয়েশন। ওকে, তাহলে দেখো স্বল্পমোচনটা কি? স্বল্পমোচন হচ্ছে কোনো একটা শিলার উপরি পৃষ্ঠ সূর্যোত্তাপ গ্রহণ করে কিন্তু প্রসারিত হয়, নিচের অংশ কিন্তু অতটা সূর্যোত্তাপ গ্রহণ করতে পারছে না, ফলে নিচের অংশ কিন্তু সংকুচিত হচ্ছে। এর আবার উল্টো দিকে রাত্রিবেলায় শিলার উপরি অংশ কিন্তু তোমার যখন তাপ ছাড়ছে তখন সে সংকুচিত হচ্ছে, কিন্তু নিচের অংশ ততটা বেশি কিন্তু সংকুচিত হতে পারছে না। এর ফলে শিলায় যে অসম সংকোচন প্রসারণ হচ্ছে তার দরুন সে কিন্তু পেঁয়াজ এর খোসার মতো কিন্তু ছেড়ে 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 বেরিয়ে আসছে। একে স্বল্পমোচন বলা হচ্ছে, অথবা অনিয়ন ওয়েদারিংও কিন্তু বলা হয়। কারণ কি না, এই ওয়েদারিং এ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শিলা পেঁয়াজ এর খোসার মতো কিন্তু ছাড়ছে, এই জন্য একে অনিয়ন ওয়েদারিংও কিন্তু বলা হয়। ক্লিয়ার? ফোর্থ হচ্ছে তোমার গন্ডশিলার যে উদাহরণ, সেইটা ধরো কোনো একটা শিলা মাটিতে অর্ধ পতিত তোমার অবস্থায় কিন্তু রয়েছে। অর্ধ পতিত মানে কি? সেটা হচ্ছে তোমার কোনো একটা শিলার কিছু অংশ উপরে কিছু অংশ নিচে। ওকে, তাহলে দেখো যেটা মাটির তোমার উপরে আছে
সেইখানে সূর্যোত্তাপ গ্রহণ এবং অর্জনের জন্য সেই অংশটা কিন্তু বেশি করে অসারণ সংকোচন হচ্ছে। তুলনায় নিচের যে আবৃত যে অংশ অর্থাৎ অথিত যে অংশ সেটাই কিন্তু অনেক কম হারে কিন্তু সংকোচন অসারণ হচ্ছে। এই জন্য শিলার মধ্যে একটা অসম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং টানের সৃষ্টি হচ্ছে তোমার এবং কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু গণ্ডশিলার নিদারণটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শেষ তোমার আর্ট ক্র্যাকিং, এইটা আর কিছুই নয়। আর্ট ক্র্যাকিং মানে হচ্ছে এই যে গণ্ডশিলার নিদারণটা হলো, এই জন্য যে চূর্ণ বিচূর্ণ অংশগুলি সৃষ্টি হলো সেটি ধরো কোনো একটি খাঁজ বা কোনো একটা ফাঁকের মধ্যে আটকে রইল, অর্থাৎ কোনো একটা ফাটলের মধ্যে সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলি ধরো আটকে রইল এবং সেই আটকে থাকা অংশটা দীর্ঘদিন কিন্তু সেখানে ফাটলের চাপ প্রয়োগ করছে। এর ফলে দীর্ঘদিন চাপের দরুন সেই ফাটল কিন্তু আস্তে আস্তে ফাটতে শুরু করছে এবং সেই ফাটলটা আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে, সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। একেই বলা হচ্ছে ডার্ট ক্র্যাকিং, অর্থাৎ গণ্ডশিলার যে অংশ ফাটলে অবস্থান করছে সেই অংশ কিন্তু ফাটলে চাপ প্রয়োগ করছে। দীর্ঘদিন এই চাপ সহনশীলতার ঊর্ধ্বে উঠে গেলে কিন্তু ফাটলটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে ডার্ট ক্র্যাকিং।